সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব অনুষ্ঠানই গুরুত্বপূর্ণ, কিন্তু আজকেরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে প্রথম অংশটি থাকবে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট, আমরা কোথায় আছি বর্তমান ইকোনমিক অবস্থা, এবং আপনাদের যেটা জানা উচিত, আমাদের সবার যেটি জানা উচিত সেই বিষয়ে। পরবর্তীতে ইমিগ্রেশনের 3টি ব্রেকিং নিউজ থাকবে, এবং আমি মনে করি এই 3টি শেষেটি আমার হাতে এসে পৌঁছেছে কিছুক্ষণ আগে, কিন্তু আমি চেষ্টা করবো সেটিও তুলে ধরার সুন্দর করে, যাতে আপনাদের সবার কাছে বোধগম্য হয়। কিন্তু এই 3টি অন্য সমস্ত ইমিগ্রেশনের মতো নয়। তার কারণ হচ্ছে এটি কোনো না কোনোভাবে আপনাকে এফেক্ট করবে। তার একটি বড় হচ্ছে গ্রিন কার্ডের সমস্ত রুলের পরিবর্তন এসেছে, স্পেশালি রিনিউর ক্ষেত্রে। এছাড়া যেটি আছে সেটি হচ্ছে CSPA যেটি বলে থাকেন, অর্থাৎ আপনি অ্যাপ্লাই করেছেন, আপনার বাচ্চার 21 বছর নিচে আছে কিন্তু এখন পার হয়ে গেছে। এটি নতুন নিয়ম এসেছে। আমি মনে করি নতুন নিয়মটি সুবিধাজনক, এবং যারা ম্যারেজের মাধ্যমে, বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড অ্যাপ্লাই করছেন, তাদের আশঙ্কার ব্যাপারটি বেড়ে গেল, এবং সেটি কেন, কিভাবে, সেটিও তুলে ধরার চেষ্টা করবো। তাহলে চলুন শুরু করি। প্রথমে, এখন আপনারা জেনে গেছেন ইতিমধ্যেই যে সবাই আশা করছেন যে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাবেন সেপ্টেম্বর মাসে। সো ফাইন, ওকে, এর অর্থ কি? হোয়াট ডাজ ইট মিন ফর ইউ, মি অ্যান্ড এভরিবডি এলস? এটি হচ্ছে আসল কথা। এখন এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে। ওকে, সো যার অর্থ, অনেকে বলছেন যে শুধুমাত্র ইন্টারেস্ট রেট কমাই না, হয়তোবা ইজিয়ার মনিটারি পলিসি আমরা বলে থাকি, অর্থাৎ অর্থনৈতিক যে পলিসি আছে সেটিও একটু সহজতর হতে যাচ্ছে। কিন্তু এর সাথে সাথে কিন্তু অন্যভাবে আপনি যদি একটু দেখেন, ইনফ্লেশন বাড়তে যাচ্ছে বা বাড়বে যদি সেটি হয়ে থাকে, এবং সেটি অসম্ভাবনা খুব বেশি। ওকে, সো এটি আমি পরিষ্কারভাবে অনেস্টলি তুলে ধরার চেষ্টা করছি। তার কারণ অনেক রকম কথা আপনি শুনবেন, আমরা শুনছি বিভিন্ন আউটলেটের মাধ্যমে, কাজে এটি পরিষ্কার করাটা খুব দরকার। আপনি এটিকে কনসিডার করতে পারেন ইটস এ গুড থিং, মানে ইটস এ গুড থিং যাদের অলরেডি সম্পদ আছে, অর্থাৎ আপনার অ্যাসেট আছে। রিয়েল এস্টেট হলে তো কোনো কথাই নেই। ইফ ইউ হ্যাভ রিয়েল এস্টেট, আপনি বাড়ি ওনার, ইটস এ গুড থিং ফর ইউ, আপনার জন্য। বাট ফ্রম দ্য কস্ট অফ লিভিং পার্সপেক্টিভ, অর্থাৎ থাকা খাওয়ার খরচ ব্যয় করার যে পার্সপেক্টিভ, দৃষ্টিভঙ্গি, সেদিক থেকে যদি আমরা দেখি, ইট ইজ গোয়িং টু গেট ওয়ার্স। এটি খারাপ থেকে খারাপতর হতে যাচ্ছে, কারণ কস্ট অফ লিভিং ইজ জাস্ট গোয়িং টু গেট ওয়ার্স। এটি সব দিক থেকে আপনার খরচ বাড়িয়ে দিবে। নাও চলুন অনস্ক্রিন একটি গ্রাফ দেখে নিই। যেটি দেখছেন আপনারা, এটি আসছে CME ফেড ওয়াচ টুল, আপনারা দেখে নিতে পারেন, ইটস অ্যাভেলেবল পাবলিকলি। যেই সময়ে আমরা প্রোগ্রামটি নিয়ে পরিকল্পনা করছিলাম এবং কাজ করছিলাম, স্ক্রিপ্ট লেখা হচ্ছিল, তখন 94.9%, 94.9% সম্ভাবনা ছিল ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছেন তাদের আগামী মিটিং, অর্থাৎ সেপ্টেম্বরের 16 তারিখে। ওকে, সো হঠাৎ করে এত উচ্চ সম্ভাব্যতা চলে গেল কিভাবে, এবং হাউ ডিড দ্যাট হ্যাপেন, এবং এই এত উপরে কেন? হাউ ডিড দ্য প্রবাবিলিটি জাস্ট শাট আপ দিস হাই, রাইট? এটি একটি প্রশ্ন। সো যদি আপনি ইতিমধ্যে জেনে না থাকেন, আমি মনে করি আপনারা জেনে গেছেন, তাহলে চলুন দেখে নিই পরবর্তী গ্রাফটি। এটি পরিষ্কার যে কর্মসংস্থানের রিপোর্ট, যেটি গত সপ্তাহে শুক্রবারে করেছিলাম, প্রতি মাসের প্রথম শুক্রবারে বের হয় সকাল 9টায়। সো দ্য জব রিপোর্ট যেটি হয়েছিল গত শুক্রবারে, অগাস্টের 1 অগাস্টে, ইট ওয়াজ এ ডিজাস্টার। ইটস এ ডিজাস্টারাস রিপোর্ট। এই রিপোর্টের রেজাল্টটি এটির সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত আছে ফেডারেল রিজার্ভ এবং তার এক্সপেকটেশন, এবং মেজর এক্সপেকটেশন অফ রেট কাট। এটি অঙ্গাঙ্গিভাবে জড়িত ইন সেপ্টেম্বর। সো দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন। তাই অ্যাকচুয়ালি হয়েছে। ইন মে, আপনাদের মনে থাকার কথা, আমি প্রতি মাসে এই রিপোর্টটি করে থাকি। সো মে মাসে US গভর্নমেন্ট আমাদেরকে, লেবার ডিপার্টমেন্ট আমাদেরকে জানালেন যে আমেরিকার কর্মসংস্থান ক্ষেত্রে 1,44,000 নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। কিন্তু এটা যখন রিভাইজ করা হলো, অর্থাৎ পূর্ণ গণনা করা হলো, দে রিভাইজড ইট ডাউন, বললেন যে না, আসলে 1,44,000 নয়, মাত্র 19,000 কর্মসংস্থান তৈরি হয়েছিল মে মাসে। ইন জুন
অ্যাগেন দ্য গভর্নমেন্ট টোল্ড আস, আমাদের জানালেন যে লেবার মার্কেটে নতুন করে কর্মসংস্থান তৈরি হচ্ছে 1,47,000। যখন এটিও রিভাইজ করা হলো তখন বলল না, ভুল হয়ে গেছে, শুধুমাত্র 14,000 কর্মসংস্থান তৈরি হয়েছে। ক্যান ইউ ইম্যাজিন, মে মাসে 19,000 এবং জুন মাসে 14,000 ইন দ্য ইউএস। অকল্পনীয় একটি ব্যাপার। জুলাই এক্সপেকটেশন ছিল যে লেবার মার্কেট আশা করছিলেন যে নতুন করে কর্মসংস্থান তৈরি হবে 1,20,000, কিন্তু রিপোর্ট আসলো যে শুধুমাত্র 73,000 কর্মসংস্থান তৈরি হয়েছে, শুধুমাত্র 73,000। সো আমি সারপ্রাইজ হইব না, একেবারেই সারপ্রাইজ হব না, আপনারাও সারপ্রাইজ হন না যদি এটি রিভাইজ হয় এবং তারপর তারা বলেন আসলে 73,000 কর্মসংস্থান তৈরি হয়নি। সত্যিকার বলতে কি, আসলে আমরা 1,20,000 কর্মসংস্থান হারিয়েছি, নেগেটিভ 120,000। That can happen. So the situation was such a disaster, এই জুলাই মাসের জব রিপোর্ট, যার কারণে প্রেসিডেন্ট ট্রাম্প ইমিডিয়েটলি ফায়ার করে দিয়েছিলেন ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্সের কমিশনারকে। ওকে, হি ফায়ার্ড হিম। বাই দ্য ওয়ে, আজ আরও বড় বড় ঘটনা ঘটেছে। ট্রাম্প স্টিফেন মিরানকে এড্রিয়ান খাগলার, who's one of the governor of the Federal Reserve, তার জায়গায় বসিয়েছেন। কেন উনি চলে গেছেন অথবা তাকে ছাঁটাই করা হয়েছে, আই ডোন্ট নো, আমার কাছে এখনো সত্যতা এসে পৌঁছেনি, কিন্তু আমি জানি এড্রিয়ান খাগলার, দ্য বোর্ড ফেডারেল রিজার্ভ বোর্ড অফ গভর্নর একজন, তাকে সরিয়ে বসানো হচ্ছে স্টিফেন মেরানকে। বাই দ্য ওয়ে, স্টিফেন মেরান আগে কাজ করতেন ইকোনমিক অ্যাডভাইজার হিসেবে, স্টিভেন মনুচিনের হিসেবে। আপনাদের অনেকে মনে আছে কোভিডের সময় স্টিভেন মনুচিন ছিলেন চেয়ারম্যান অফ ফেডারেল রিজার্ভ। এনিওয়ে, সো তারা কাজ করতেন। এখানে যদি শেষ হতো তাহলে তো ভালো হতো। আজ সকালে আইআরএস এর কমিশনারকে ফায়ার করা হয়েছে এবং তার জায়গায় স্থলাভিষিক্ত করা হয়নি, তার দায়িত্বটি আপাতত টেম্পোরারি দেওয়া হয়েছে স্কট বেসেন। আপনি জানেন যে স্কট বেসেন সেক্রেটারি অফ ট্রেজারি ফর দ্য ইউএস গভর্নমেন্ট। সো বিগ চেঞ্জেস আর হ্যাপেনিং এভরিওয়ার। কোথায় গিয়ে দাঁড়াবে আই ডোন্ট নো, বাট লেটস গো ব্যাক টু আওয়ার প্রোগ্রাম। সো এই যে দ্যাট ইজ মানে যেটি বলছেন লেবার স্ট্যাটিস্টিক্স, যারা ইনচার্জে থাকেন এই রিপোর্টটি ওভারসি করার জন্য, দেখার জন্য এবং তৈরি করার জন্য। নাও প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই কনসিস্টেন্টলি বলছেন যে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কাটা উচিত, কমানো উচিত। এটি কোনো সিক্রেট না, এটা সবাই জানেন, আপনারা জানেন, আমি জানি, সবাই জানেন। কিন্তু জে পাওয়েল, যিনি চেয়ারম্যান অফ দ্য ফেডারেল রিজার্ভ, উনি বরাবর এটি রিফিউজ করে আসছেন, বারবারই বলছেন যে টু কাট দ্য ইন্টারেস্ট রেট। বাই দ্য ওয়ে, জে পাওয়েল উনি বলছেন যদি ইন্টারেস্ট রেট কমানো হয়, রেটস টু আর্লি, আগে ভাগে কমিয়ে ফেলা হয়, তাহলে কিন্তু ইনফ্লেশন যেটি আছে সেটি খুব দ্রুত বেড়ে যাবে এবং এটি তার সবচেয়ে বড় সংখ্যা। দ্যাট ইজ হিজ বিগেস্ট ফিয়ার। পাওয়েল আরও বলেছেন যে উই ক্যান অ্যাফোর্ড, আমরা এমন অবস্থায় আছি যে আমরা অ্যাফোর্ড করতে পারি ওয়েট অ্যান্ড সি অ্যাপ্রোচ, দেখি আরও তথ্য পাই তারপর আমরা সিদ্ধান্ত নিব, এটি আমরা অ্যাফোর্ড করতে পারি। তার কারণ হচ্ছে লেবার ডিপার্টমেন্ট অ্যাকর্ডিং টু হিম উইথ দোজ রিপোর্ট, যেই রিপোর্টগুলো আমরা তুলে ধরলাম কিছুক্ষণ আগে, ওয়াজ স্টিল সলিড, নট এনিমোর। এনিওয়ে, হাউএভার, আপনারা জানেন উই গট দিস জব রিপোর্টস এবং এটি দেখালো জব মার্কেট ইজ নট সলিড as a matter of fact. So essentially that's what's going on. এটি হচ্ছে পর্দার অন্তরালে, and people are looking at the jobs report. মানুষ সবাই জব রিপোর্টের দিকে দেখছেন এবং তারা এটাকে নিজেদের মতো তর্জমা করে নিচ্ছেন। their interpretation is on their own. তা অনেকে বলছেন ওয়েল মেবি এখন হয়তো আমরা অ্যাফোর্ড করতে পারবো যে maybe we cannot afford to take away and see a wait and see approach anymore. আমরা হয়তো আর ওয়েট অ্যান্ড সি এর অ্যাপ্রোচের মধ্যে নেই এই হাই ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে। সো কারণ কি, এখন এই যে অবস্থা হাই ইন্টারেস্ট রেট, এটি গলা চেপে ধরেছে ইউএস অর্থনীতি। দে আর রিয়েলি choking the economy, especially labor market. ওকে, তাহলে how things have changed. এই রিপোর্ট, এই জব মার্কেটের গত শুক্রবারের রিপোর্ট বের হওয়ার আগে 41.3% সম্ভাবনা ছিল যে ইন্টারেস্ট রেট কমতে যাচ্ছে ইন সেপ্টেম্বরে। ইমিডিয়েটলি আফটার দ্য অফুল জব রিপোর্ট, দ্য জব রিপোর্ট বের হওয়ার পরে পরিবর্তন হয়ে গেল, তখন এটি উল্টে গেল। তখন এটি এসে দাঁড়ালো 41.3% থেকে 82.8% সম্ভাবনা বেড়ে গেল যে ইন্টারেস্ট রেট কমতে যাচ্ছে। সো ইটস অলমোস্ট ডাবল রাইট নাও। ওকে,
এবং সেটি আরও বেড়েছে, সেটি আমি কিছুক্ষণ পরে দেখাবো। দ্য আর অফ সেপ্টেম্বর রেট কার্ড, সো ইট হ্যাজ গান ইভেন হায়ার। এখন আমরা যদি পরবর্তী যেটি আপনারা দেখছেন আরও উপরে উঠে গেছে, এখন এটি চলে গেছে 89.4% চান্স, বেড়ে গিয়েছিল আবার আছে, বাট স্টিল 90% চান্স, 90% সম্ভাবনা যে ইন্টারেস্ট রেট কমতে যাচ্ছে। সো যেটি আমি বলতে চাচ্ছি, হিয়ার ইজ দ্য প্রবলেম, যেটি আপনারা দেখছেন অন স্ক্রিনে, এটি হচ্ছে বিকজ দ্য ফেডারেল রিজার্ভ তারা জানেন যে তারা এখনো কিন্তু ইনফ্লেশনের বিরুদ্ধে যে কাজটি করছিলেন সেটিকে দমিয়ে আনতে পারেনি, কন্ট্রোলে এখনো তাদের আসেনি। দে হ্যাভ নট ওয়ার এগেনস্ট ইনফ্লেশন, তার কারণে দে হ্যাভ বিন ট্রাইং টু গেইন ইনফ্লেশন। তারা যেটি করার চেষ্টা করছেন যে ইনফ্লেশনকে কোনো মতে তাদের যে লক্ষ্যমাত্রা 2% সেখানে নিয়ে আসতে, এবং তাদের প্রেফার্ড মেজার সবচেয়ে যেটি পছন্দ করেন তারা মাপকাঠি হিসাবে ব্যবহার করতে PCE ইনফ্লেশন। রাইট নাও যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন, দ্যাট ইজ অ্যাট 2.8%, এবং টেক এ লুক অ্যাট দ্য চার্ট যেটি আপনারা দেখছেন, এখানেই দাঁড়িয়ে আছে। সেখানে গত মোর দেন এ ইয়ার, আমি বলবো 1 বছরের বেশি সময় ধরে এই জায়গা থেকে নড়েনি, এর নিচে আর নেমে আসছে না। আরেকটি জিনিস হচ্ছে এই ট্যারিফের ব্যাপারটা আর এক্সপেক্টেড, যেটা আমরা সবাই আশা করছেন যে এটি কিন্তু বাড়বে। দ্য ট্যারিফস আর এক্সপেক্টেড টু অ্যাক্সেলারেট। কি অ্যাক্সেলারেট করে দিবে? রাতারাতি ইনফ্লেশন, দ্রব্যমূল্য বেড়ে যাবে ওভার কামিং মান্থস, আগামী কয়েক মাসের মধ্যে। এবং আপনারা যদি ফেডারেল রিজার্ভের FOMC মিটিং দেখে থাকেন, আমরা উল্লেখযোগ্য অংশ প্রায় আপনাদের কাছে তুলে ধরি। মাল্টিপল টাইমস এটি পাওয়েল বলেছেন। সো দিস ইজ দ্য প্রবলেম, হিয়ার ইজ দ্য প্রবলেম। সো এটি কেন প্রবলেম? তার কারণ হচ্ছে আপনি যদি ইফ ইউ হ্যাভ ইনফ্লেশন, আপনার ইনফ্লেশন আছে, ইটস রানিং হাই অ্যাবাভ টার্গেট, যে লক্ষ্যমাত্রা আছে তার উপরে আছে ইনফ্লেশন, সব কিছুর দাম এমনিই বেশি, ইটস অ্যাবাউট টু হিট আপ, এবং এটি কিন্তু আরও ঊর্ধ্বগামী হবে, এবং এটি কিন্তু বেশ চরম আকার ধারণ করবে। তাহলে দেয়ার আর রিজনস, অবশ্যই কারণ আছে যে আপনি ইন্টারেস্ট রেট কমিয়ে আনবেন। বাট ইফ ইউ হ্যাভ এ উইকেনিং লেবার মার্কেট, আপনি যদি লেবার মার্কেটও দুর্বল হয়ে আসে, উইচ ইজ খুবই দুর্বল এখন, 14,000, 19,000, 73,000, এটি যদি মাইনাসে নেমে আসে, আমি মানে অসম্ভব কিছু না। কাজেই there is a reason to cut interest rate. সত্যিকার অর্থে ফেডারেল রিজার্ভ ইন a tough spot, really tough spot. So এই জন্য আমি বলছিলাম যে ফেডারেল রিজার্ভ what they are going to do. Now what they are going to do, কয়েকটি ব্যাপার এখানে বোঝা দরকার। Going back to the FOMC meeting, আমরা যদি একটু FOMC মিটিং এর দিকে চলে যাই, ওকে, let's go back to FOMC meeting. পাওয়েল, তাকে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করা হয়েছিল, জেরম পাওয়েলের কথা বলছি, কি হবে, হোয়াট ইজ গোয়িং টু টেক ইউ, আপনার কি জিনিসের জন্য আপনি অপেক্ষা করছেন, বা কি লাগবে আপনার ইন্টারেস্ট রেট কমিয়ে আনতে। ওকে, সো নেক্সট ফেডারেল মিটিং যেটি আছে সেটি হচ্ছে সেপ্টেম্বর 17 তারিখ, এবং পাওয়েল বলছেন যে উনি দেখবেন কমপ্লিটলি দ্য টোটালিটি অফ দ্য এভিডেন্স, সামগ্রিক হোলিস্টিকভাবে যে তথ্যগুলি তাদের কাছে আসবে, যে প্রমাণাদি ডাটা বলতে পরিসংখ্যানগুলো, সেখানে দেখবেন। এবং অ্যানাদার রাউন্ড অফ লেবার মার্কেট ডাটা, অর্থাৎ তথ্য আসবে অবশ্যই অগাস্ট মাসের, যেটি সেপ্টেম্বরে হবে, তাদের কাছে থাকবে, আমাদের কাছেও থাকবে। অ্যানাদার রাউন্ড অফ পিসি ইনফ্লেশন, সেটি আছে। বাট ফর দ্য জব মার্কেট, I don't think that it is going to be a surprise. এটার কোনো সারপ্রাইজের কিছু নেই। জব মার্কেট দুর্বল হয়ে এসেছে, এবং গতবার বলেছি যারা কাজে আছেন প্লিজ ডু নট চেঞ্জ জবস যদি আপনার প্রয়োজন না হয়ে থাকে। ওকে, সো উইকেন্ড হয়ে গেছে। ইভেন ফার্দার আগামী রিপোর্টের আগে এই জব মার্কেট আরও দুর্বল হবে, এবং আমি মনে করি আপনি যদি একটু চিন্তা করেন, লেটস থিঙ্ক থ্রু দিস। সো জেরম পাওয়েল, হাউ ক্যান জেরম পাওয়েল জাস্টিফাই, কীভাবে জাস্টিফাই করবেন যদি ইন্টারেস্ট রেট না কমান? আপনার লেবার মার্কেট দুর্বল এবং আপনার ইনফ্লেশন ইজ হাই, ইউ হ্যাভ টু কাট ইন্টারেস্ট রেট, উইচ ইউ ডোন্ট ওয়ান্ট টু, বাট ইউ হ্যাভ টু। I think the only way Powell can play off, যদি একমাত্রভাবে এটি প্লে অফ করতে, যে হাই ইনফ্লেশন ইজ কামিং ফর দ্য ট্যারিফ, উনি এটি বলতে পারেন যে আমি এখনও কমাবো না। তার কারণ হচ্ছে কি, ইনফ্লেশন এখনও নাগালে নেই, কিন্তু ইনফ্লেশন আরও বাড়তে যাচ্ছে কারণ ট্যারিফ বেড়ে গেছে, অ্যান্ড ইটস গোয়িং টু কজ ওয়ান টাইম ইনক্রিজ। উনি বাই দ্য ওয়ে, ওনার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে ট্যারিফের কারণে শুধুমাত্র একটি বার হয়তো ইনফ্লেশন বাড়বে, তারপর এটি স্থিতি অবস্থা থাকবে। আই ডোন্ট থিঙ্ক সো, ইট ইজ নট গোয়িং টু বি আনগোয়িং, উনি বলেছেন। বাট কিন্তু অন্য পক্ষে কিছু লোক আছেন, তাদের পক্ষেও যুক্তি আছে, চলুন অন স্ক্রিনে দেখে নিই। দেন ইউ হ্যাভ পিপল
যারা আছেন, যেটি আপনি অন স্ক্রিনে এখন দেখছেন, এটিও একটি পসিবিলিটি যে ফেডারেল রিজার্ভ হয়তো ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছেন না সেপ্টেম্বরে। অনেকে আছেন এই পক্ষে এবং পত্রিকা মার্কেট ওয়াচের রিপোর্টটি আপনারা দেখছেন। সো তার কারণটি কি? তাদের আর্গুমেন্ট হচ্ছে ইয়েস, জবস ক্রিয়েটেড কম হয়েছে, দ্য কোয়ান্টিটি অফ জবস ক্রিয়েটেড যেটি কোয়ান্টিটিও কম, ঠিক আছে, এটিও কমে আসছে, র্যাপিডলি ফলিং, there is no one denying that, কেউ এটি অস্বীকার করছে না, বাট আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু বেড়েছে, কিন্তু যথাসামান্য 0.1%। ইট জাস্ট টিকড আপ 4.2 from 4.1, এবং পাওয়েল ডিড সে দ্যাট ইটস আ মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার। এইটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট নাম্বার, যেটি কিছুক্ষণ আগে আপনারা দেখলেন। দ্য জব মার্কেটের সবচেয়ে ইম্পর্টেন্ট নাম্বার যেটা উনি দেখেন, আনএমপ্লয়মেন্ট রেট। নাও সামথিং এলস যেটি আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই, কিপ দিস ইন মাইন্ড। দুটি ফেডারেল গভর্নর যেটি কিছুক্ষণ আগে বলছিলাম, ডিসেন্টেড মিনিং ডিসএগ্রি করেছেন পাওয়েলের সাথে, দুজন ফেডারেল রিজার্ভের গভর্নর্স, ওকে, তার শেষ মিটিংয়ে যেখানে তারা বলেছেন ইন্টারেস্ট রেট যেখানে আছে সেখানে থাকবো, দুজন আছে তার সাথে একমত হয়নি। সো এসেনশিয়ালি ফেড কমিটি ডিসাইড করেছিল নট টু কাট ইন্টারেস্ট রেট তারা কমাবে না। ফেডারেল রিজার্ভের গভর্নর ওয়ালার এবং ভাইস যিনি আছেন তার নাম হচ্ছে মিশেল বোম্যান, তারা কিন্তু ইন্টারেস্ট রেট কমানোর জন্য ভোট দিয়েছিলেন, ভোটাভুটি হয়ে থাকে। সো লাস্ট টাইম দ্য টু ফেড বোর্ড গভর্নর যারা একমত হননি পাওয়েলের সাথে ওয়াজ মোর দেন 3 decades ago, 3 দশক আগে, 36 বছর আগে সেরকম একটি হয়েছিল। সো ইভেন দিস টাইম, এইবারও ফেডারেল রিজার্ভ their calls to cut rate, তারা বলছেন এখন কমানো উচিত। বাট টু বি ফেয়ার, এই দুজন যে গভর্নর আছেন, দিস টু গভর্নর্স, ওরা কিন্তু অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট ট্রাম্প। সো বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাটস হাউ দে অপারেট, আমার মনে হয় না সেটির কোনো বিয়ারিং আছে। বাট রিগার্ডলেস, দেয়ার ওয়াজ দিস সেন্স, গভর্নরদের মধ্যেও এই সেন্স আছে যে ইন্টারেস্ট রেটটি খুব হাই উইথিন দ্য ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান boards. There is a pressure to start cutting the interest rate কমানো দরকার এবং শুরু করে দেওয়া উচিত। Another thing, আরেকটি হচ্ছে যেটি আমি আপনাদের কাছে পয়েন্ট আউট করতে চাই, বা I want you to note it, is that এই সেপ্টেম্বরের মিটিংয়ে যেটি আছে তা এটি কিন্তু অত্যন্ত রিয়েলি ইম্পর্টেন্ট ওয়ান, ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। তার কারণটা কি? কারণ আপনাদের মনে আছে সেপ্টেম্বর তারা কিন্তু তাদের প্রজেকশন আপডেট করে, দে আর গোয়িং টু আপডেট দেয়ার ফোরকাস্ট, প্রজেকশনও আপডেট করবেন, ফোরকাস্টও আপডেট করবেন। সো লাস্ট টাইম যখন এটি হয়েছিল ইন জুন, ফেডারেল রিজার্ভ প্রেডিক্টেড, তারা বলেছিলেন যে 2 বার ইন্টারেস্ট রেট কাটবেন, কমাবেন এবছর নিদেন পক্ষে, কমপক্ষে। ইফ দে কিপ দ্যাট, সেটি যদি তারা ধরে রাখেন যে কথাটি তারা বলেছিলেন, তাহলে 2টি ইন্টারেস্ট রেট কাট আসতে যাচ্ছে ফর রিমাইন্ডার অফ দিস ইয়ার, যে যতটুকুই বাকি আছে এই বছর, 5 months। তার অর্থ হচ্ছে যদি তারা ইন্টারেস্ট রেট কমান সেপ্টেম্বরে, তাহলে ইন্টারেস্ট রেট পুনরায় কমতে যাচ্ছে এরপর খুব দ্রুতই, সেটি হতে পারে অক্টোবরে অথবা সেটি হতে পারে ডিসেম্বরে। সো আই জাস্ট ওয়ান্ট ইউ টু নো, আমি চাই আপনারা জানেন যে বিগ মার্কেট এক্সপেকটেশন আছে ফেডারেল রিজার্ভের ব্যাপারে, যে ইন্টারেস্ট রেট কমিয়ে আনবেন তারা আগামী মিটিং ইন সেপ্টেম্বরে। অ্যান্ড দিস ইজ গোয়িং টু বি গুড ফর যারা হোম ওনার আছেন তাদের জন্য, যারা স্টক মার্কেট আছেন তাদের জন্য, এবং অন্যান্য বিজনেসে যারা আছেন তাদের জন্য। তো আমরা কি করব? আমরা উইল কিপ ইউ আপডেটেড অন দিস ওয়ান, অন দ্য হোল সিচুয়েশন, বিকজ এটি অর্থনীতির জন্য, ইউএস ইকোনমির জন্য ইট ইজ গোয়িং টু বি এ হিউজ বিগ ডিল। ওকে, নাও অন টু দ্য ইমিগ্রেশন। ইমিগ্রেশনে আসলে অনেক বড় চেঞ্জ আসছে। এত চেঞ্জ এবং এত ডিটেল যে এই সব একবারে কভার করা সম্ভব নয়। ওকে, সো লেটস স্টার্ট উইথ সামথিং। শেষেরটি অত্যন্ত জরুরি, সেটি আমি একেবারে শেষের দিকে তুলে দেবো। নাও প্রথমে চলে আসি ম্যারেজ গ্রিন কার্ডের ব্যাপারে। এটি তারা ব্যাপক পরিবর্তন এনেছেন, বিগ চেঞ্জেস। যারা আছেন চেষ্টা করছেন গ্রিন কার্ড পাওয়ার, ম্যারেজ বেসডে অনেকেই ডিপোর্ট হয়ে যেতে পারেন। সো এখন কোয়েশ্চেন হচ্ছে কেন, কোন ক্ষেত্রে। সো এইটি হচ্ছে ইমিগ্রেশন কভারেজের শুরু। চলুন তাহলে দেখে নিই। সাম ইমিগ্রেন্টস, যারা অনেকেই আছেন এদেশে, যারা চেষ্টা করছেন গ্রিন কার্ড পাওয়ার থ্রু ম্যারেজ, possibility to get deported. এই পলিসি, let's take a look at the policy. আমরা এই পলিসিটাকে দেখে নিই অন স্ক্রিনে। এইটি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি পোস্ট করেছেন একদিন বা দুদিন আগে এরকম সময়, ভেরি রিসেন্টলি। ওকে,
পলিসি যেটি তারা বলছেন অলসো অ্যাপ্লাইজ টু ইমিগ্রেন্ট সিকিং লফুল পার্মানেন্ট রেসিডেন্সি থ্রু ওয়েদার ফ্যামিলি মেম্বার। সো তারা শুধুমাত্র ম্যারেজ কেস গ্রিন কার্ডের ক্ষেত্রে এটা সীমাবদ্ধ রাখেননি, তারা বলছেন যারা ফ্যামিলি মেম্বার একে অপরকে স্পন্সর করবেন গ্রিন কার্ডের জন্য তাদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে। আমি এই অনুষ্ঠানে এই লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা যদি সময় পান দেখে নিন, কিন্তু এটি আইনি ব্যাপার, অনেক টেকনিক্যাল। আমরা টিভিএনে এরপর অনেক অনুষ্ঠান করব যেখান থেকে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। কিন্তু এটা দেখার পরে মনে হয়েছে অনেকের কাছে অনেক প্রশ্ন হতে পারে, যে প্রশ্নগুলো আপনাদের কাছে আপনাদের হয়ে আমি আলাপ করে নিয়েছি। সো আই মেট অ্যান অ্যাটর্নি, এবং সেই প্রশ্নগুলি আমার কাছে যেটি ছিল এটি পড়ার পরে সেটি আমি তার কাছে তুলে ধরেছি, এবং 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং 3টির উত্তর আমি দিয়েছি, একজন পেয়েছি, 3টি আমি আপনাদের কাছে তুলে দেবো। নাও দ্য কোয়েশ্চেন নাম্বার 1, এই যে পরিবর্তনটি এটি কি আসলে কাদের জন্য প্রযোজ্য হবে? পেন্ডিং রিকোয়েস্ট অন অগাস্ট 1, অগাস্ট 1 তারিখে এটি, বাই দ্য ওয়ে অগাস্ট 1 তারিখে এটি আপনারা দেখতে পাচ্ছেন। সো অগাস্টের 1 তারিখে এটি কি তাদের জন্য প্রযোজ্য হবে যত পেন্ডিং অ্যাপ্লিকেশনের জন্য, নাকি অগাস্ট 1-এর পর থেকে এটি বলবৎ হবে? আর দেয়ার পিপল হু অ্যাপ্লাইড বিফোর দিস, তাদের কি হবে? তাদের কি স্টিল বি গ্র্যান্টেড গ্রিন কার্ড, নাকি এই প্রসেসেই যেতে হবে? এটি ছিল আমার প্রথম প্রশ্ন যে অ্যাটর্নির সাথে আমি বসেছিলাম তার ব্যাপারে, কিন্তু আমি নাম বলবো না। সো লেটস, ওনার উত্তর হচ্ছে এরকম, আমি তুলে ধরছি সারমর্ম। ইয়াস, উত্তরটা হচ্ছে এটি সবার জন্য প্রযোজ্য হবে অফকোর্স, অ্যান্ড মুভিং ফরওয়ার্ড, যা পেন্ডিং আছে এবং যা 1 তারিখের পর থেকে নতুন অ্যাপ্লিকেশন আসবে অথবা আসছে বা এসে গেছে এর মধ্যে, ইয়েস অফকোর্স অ্যান্ড মুভিং ফরওয়ার্ড, এটি হচ্ছে অল অফ দ্য ইন্ডিভিজুয়ালস, যারা অ্যাপ্লাই করছেন ফর অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, তাদেরকে যারা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার জন্য অ্যাপ্লাই করছেন, দিস ইজ জাস্ট অ্যান ইমিগ্রেশন অফিস রেইজিং দ্য স্টেক। তারা কি করছেন? বলছেন যে এই প্রসেস ব্যাপক পরিবর্তন হয়নি, কিন্তু ইমিগ্রেশন অফিস কি করছেন? এটিকে এখন কঠিন করে দিচ্ছেন, এটিকে শক্ত করে দিচ্ছেন। ইট ইজ গোয়িং টু বি ডিফিকাল্ট অনেক ইন্ডিভিজুয়ালের জন্য অ্যাপ্লাই ফর অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। এই কারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার জন্য জানা, টু গেট দ্য মেসেজ আউট, আমরা যেটা চেষ্টা করছি, এবং হাউ টু মুভ ফরওয়ার্ড অন সামথিং উইথ দ্য USCIS। যদি আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনি USCIS এ অ্যাপ্লাই করবেন, অ্যাফার্মেটিভলি একদম সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, এবং আপনি এখানে অ্যাডজাস্টমেন্ট অফ প্রসেস, ইটস ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ, আপনাদের সবার জন্য। সো আপনাকে কি করতে হবে এই ক্ষেত্রে? যদি আপনি শিওর না হয়ে থাকেন অনেক ব্যাপারে, আপনি অনেকেই নিজে নিজে অ্যাপ্লাই করে দেন। আপনি যদি সেই জ্ঞান থাকে, গড ব্লেস ইউ অ্যান্ড কংগ্রাচুলেশনস, আপনি এটি ভালো একটি জিনিস রপ্ত করেছেন। বাট আমাদের অ্যাডভাইস হবে, ইউ মাস্ট কন্ট্যাক্ট অ্যান ইমিগ্রেশন অ্যাটর্নি টু হেল্প ইউ আউট, কারণ থিংস হ্যাভ চেঞ্জ। আরেকটি হচ্ছে রিস্ক অফ বিং সেন্ট টু দ্য ইমিগ্রেশন কোর্ট। আপনাকে যদি আপনি অ্যাপ্লাই করেন, কোনো কারণে আপনাকে ডেকে পাঠায় অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের কারণে, NTA না দিয়ে আপনাকে রিকোয়েস্ট ফর কমেন্ট RFE দিয়ে পাঠালো, দেখা গেল আপনাকে সেখান থেকে সোজাসুজি ইমিগ্রেশন কোর্টে পাঠিয়ে দেওয়া হলো। এরকম কেস হতে পারে এবং হওয়ার সম্ভাবনা খুব বেশি অনেক ক্ষেত্রে। আমরা সামনে আরও এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু সেই জন্য একজন এক্সপিরিয়েন্স ইমিগ্রেশন অ্যাটর্নি আপনার জন্য মাস্ট। কোয়েশ্চেন নাম্বার 2, এই প্রশ্নের উপরে এই মুহূর্তে 500,000 500,000 পিটিশন আছে ফাইল করা বাই দ্য ফ্যামিলি মেম্বার্স। ওকে, এইটি হচ্ছে এই বছরের এখন পর্যন্ত প্রথম 6 মাসে। সো হোয়াট হ্যাপেন্স টু অল দোজ পিটিশনস? কী হবে এই যে সমস্ত পিটিশন যা ফাইল করা হয়েছে এবছর, তার কী হবে? অল অফ দিস পিটিশন যেটি আছে এগুলা কন্টিনিউ হতে থাকবে, এটি চলতে থাকবে। এটি যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এর মাধ্যমে USCIS যে অফিসাররা আপনার কেস রিভিউ করছেন, দ্য অফিসার্স, তাদেরকে অনেক কিছু ছেড়ে দেওয়া হয়েছে তাদের উপরে। এটা বলা হয় দ্য অফিসার্স আর মোর ডিসক্রেশনারি নাও, তারা তাদের ইচ্ছা মতো সিদ্ধান্ত নিতে পারবেন, মর্জি মতো সিদ্ধান্ত নিতে পারবেন অন ওয়েদার অর নট দে আর গোয়িং টু বি এবল টু এফিশিয়েন্টলি অর ইনএফিশিয়েন্টলি অ্যাপ্লাই দিস। এখন প্রশ্ন হচ্ছে কতখানি দক্ষতা এবং অদক্ষতার মধ্যে পড়বে। আপনারা জানেন মানুষের মন বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে, তার একটা এফেক্ট এটির মধ্যে পড়বে বলে অনেকে মনে করছেন। দ্যাটস রিয়েলি হোয়াট ইট মিনস ইন ইংলিশ, যেটি আমি বলি। স্পেশালি দে ডোন্ট হ্যাভ টু ইস্যু মুভিং ফরওয়ার্ড। এখন থেকে কিন্তু তারা মানে দে ডোন্ট হ্যাভ টু, মানে তাদেরকে করতে হবে এমন কিছু নয়। সামনে যে রিকোয়েস্ট ফর এভিডেন্স,
আগে যেরকম কোনো কাগজপত্র সাবমিট করতেন, তারা বলতো ও তোমার এইটি নেই সেটি নেই, ওকে ইউ নো হোয়াট, এই ব্যক্তিকে বা এই ফ্যামিলিকে একটি রিকোয়েস্ট ফর এভিডেন্স নোটিশ পাঠানো হোক, অথবা ইন্টেন্ট টু ডিনাই, আপনার অ্যাপ্লিকেশন গ্রহণ করা হয়নি এবং আমরা মনে করছি এটা আমরা ডিনাই করব, এই ধরনের লেটার পাঠাতো। এখন সিম্পলি তারা এটি না করে, রিকোয়েস্ট ফর এভিডেন্স ইন্টেন্ট টু ডিনাই না পাঠিয়ে তাদের ইচ্ছা মতোই এখন সিম্পলি ডিনাই দ্য কেস আউটরাইট, সম্পূর্ণভাবে কেস রিজেক্ট করে আপনার পাঠিয়ে দিল, অথবা চিঠিও পাঠাতে না পারে। দে অলসো হ্যাভ বিন ডিসক্রিশনারিলি অফ সাম কেস, অনেক কেসে তারা বেশ ব্যক্তিগত প্রফেশনাল ডিসিশন বাট ব্যক্তিগত ইমোশনও থাকে অনেক সময়, সেন্ডিং কেস টু ইমিগ্রেশন, তারা ইচ্ছা মতো এখন বলে ইউ নো হোয়াট, আমার কাছে এটা ভালো মনে হচ্ছে না, আমি এটা ইমিগ্রেশন কোর্টে যাওয়া মানে আরেক ঝক্কি ঝামেলায় পড়ে যাওয়া। বাট এগেন with the assistance of immigration attorney, একজন ভালো অ্যাটর্নি থাকলে there is still ways to present this case, খুব ভালো মতো আপনার কেসটা প্রেজেন্ট করতে পারবেন। the bottom line হচ্ছে that it is going to be case a lot more inefficiency, অনেক বেশি ইনএফিশিয়েন্সি এখানে ধরা পড়বে, অনেক বেশি কেস ডিনাই হয়ে যাবে। তার কারণ হচ্ছে এটি তাদের মর্জির উপরে, ডিসক্রিশনারি মর্জির উপরে ডিপেন্ড করছে। all these cases if they are sent to the immigration court, they are going to require a lot of time. যদি ইমিগ্রেশন কোর্ট পাঠিয়ে দেওয়া হয়, আপনার কেস ডিনাই হলো না, আপনার ভাগ্য ভালো, ইমিগ্রেশন কোর্টে পাঠিয়ে দেওয়া হলো, তাহলে কিন্তু এটি অনেক সময় লাগবে অ্যান্ড এটি অনেক কাভারেজ লাগবে, অনেক কিছু, নট অনলি ইমিগ্রেশন জাজ বাট আপনার অ্যাটর্নি, আপনার সময়, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির সাথে অনেক যোগাযোগ করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইভেট কাউন্সিল থাকবে, অনেক কিছু ঝামেলা হবে। ওকে, তৃতীয় প্রশ্ন আমার ছিল তার কাছে যে a lot of people, অনেকেই আছেন তারা মনে করছেন যে ইউ অটোমেটিকলি বিকেম ইদার ইউএস সিটিজেন অর আপনার এটি রাইট এন্টাইটল টু গেট এ গ্রিন কার্ড। আপনি অনেকে মনে করছেন সিটিজেনশিপ পেয়ে যাবো, গ্রিন কার্ড পেয়ে যাবো, এটা আমার রাইট। যদি আপনি কাউকে বিয়ে করেন, হি অর শি ইজ এ ইউএস সিটিজেন। তো আমার প্রশ্ন ছিল এই যে চেঞ্জ আসলো, এই চেঞ্জের মাধ্যমে ক্যান ইউ ওয়াক মি থ্রু দ্য প্রসেস যে আসলে কি হবে? সো এরকম উত্তরটি হচ্ছে এরকম, যিনি লিগালি এন্টার করেছেন, লিগালি এসেছেন, পোর্ট অফ এন্ট্রি দিয়ে এসেছেন এই দেশে, ইন দ্য ইউনাইটেড স্টেটস, ওকে, অর পারসন দ্যাট আর প্রোটেক্টেড আন্ডার সেকশন 245I যদি ল হয়ে থাকে সেটি, এবং তাদের যদি পিটিশন থেকে থাকে 2001 সালের আগে, আপনারা দেখে নেবেন একটি পিটিশনের ব্যাপার ছিল 2001 সালের এপ্রিলের 31 তারিখ পর্যন্ত একটি ব্যাপার ছিল, তাদের ক্ষেত্রে তারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন গ্রিন কার্ড আমেরিকার ভেতরে থেকে। অর্থাৎ আপনার যদি এন্ট্রিটা লিগাল হয়ে থাকে এই দেশে, 245I থেকে থাকে যে পিটিশন ফর প্রায়ার, অথবা আপনার যদি আগের পিটিশন থেকে থাকে 2001 সালের, তাহলে আপনি আমেরিকার ভিতরে থেকেই গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন, অ্যাডজাস্ট করতে পারেন। জেনারেলি অন ফ্যামিলি পিটিশনস, ইন্ডিভিজুয়াল ফ্যামিলি পিটিশনের ক্ষেত্রে যে ব্যক্তি হু ডাজ নট মিট দোজ রিকোয়ারমেন্ট, যার এই রিকোয়ারমেন্ট মিট করতে পারবেন না, তারাও অ্যাপ্লাই করতে পারবেন গ্রিন কার্ড থ্রু কনসুলেট, অর্থাৎ যে দেশে তার জন্ম হয়েছিল, যে দেশের নাগরিক, ফ্রম দেয়ার কান্ট্রি অফ অরিজিন, সেখান থেকে যেয়ে তাকে এটাই অ্যাপ্লাই করতে হবে সেই ক্ষেত্রে। সো দে হ্যাভ টু অ্যাকচুয়ালি লিভ দ্য কান্ট্রি, তাকে চলে যেতে হবে দেশ থেকে। আপনারা জানেন সেটির আরেক সমস্যা হচ্ছে একবার চলে গেলে 3 বছর, 5 বছর, 10 বছরের বিভিন্ন সময়ের বার থাকে। ওকে, অ্যান্ড ইন মেনি রেসপেক্টস, মেনি ইনস্টেন্সেস, আপনি অনেক ক্ষেত্রে আপনি ওয়েভারের ব্যবহার করতে পারেন। যে ওয়েভারটির কথা বলছি সেটা হচ্ছে 𝗖𝗁𝗏 ওয়েভার। সো সেই সমস্ত ব্যক্তিবর্গ যারা আছেন, ফর দোজ people or persons who are applying here in the United States, যারা আছেন এখানে, তারা এই ওয়েভারটা ব্যবহার করতে পারেন। Now, those are the ones who would be most concerned, যারা এই দেশে আছেন, ভিতরে আছেন, আমেরিকার ভিতরে আছেন, তাদের কনসার্নটি আসলে বেশি। বাইরে থেকে যারা অ্যাপ্লাই করছেন তাদের কনসার্ন কম, কিন্তু কনসার্ন আছে। কিন্তু যারা ভিতরে থেকে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করছেন এই প্রসেসগুলির মাধ্যমে, ফ্যামিলি বেস অর ম্যারেজ বেস, তাদের কনসার্নটা একটু বেশি। অ্যান্ড স্পেসিফিকলি ইট ইজ I-130 পিটিশনের ক্ষেত্রে, দ্য ভিসা পিটিশন, দ্য ফ্যামিলি পিটিশন ফাইলড বাই এ স্পাউস অর এ সান অর ডটার, কোনো যে ইন্ডিভিজুয়ালের জন্য অ্যাপ্লাই করা হবে, দ্যাট উইল কাম আন্ডার মোর স্ক্রুটিনি, সেইটিকে খুব খুঁটিয়ে দেখা হবে, খুব সন্দেহের চোখে দেখা হবে।
কি কারণে? থ্যাঙ্কস টু দিস নিউ পলিসি যেটা আপনারা অন স্ক্রিনে দেখছেন। সো দ্যাটস ওয়াই এই কারণে ইট ইজ ইম্পর্টেন্ট টু মেক শিওর, অ্যাগেন মেক শিওর, যেটি আমরা সচরাচর বলে থাকি, গেট অল ইউর ডাকস ইন আ রো। আপনার কাগজপত্র সব কিছু সম্পূর্ণভাবে করেন মোস্ট এফেক্টিভ ওয়েতে, কম্প্রিহেন্সিভ অ্যাপ্লিকেশন, সম্পূর্ণভাবে অ্যাপ্লিকেশনটা দেখবেন পসিবলি, অ্যান্ড ওয়েন ইউ ফাইল অ্যাফার্মেটিভলি এই ইমিগ্রেশনের জন্য এই কেসে। নাও এটি হচ্ছে গ্রিন কার্ডের ক্ষেত্রে, পরিবর্তনের ক্ষেত্রে। এখানেই শেষ নয়, আরও বড় ইম্পর্টেন্ট আসছে। ওকে, সো ইউএস পলিসি আপডেট ফর CSPA বলে থাকেন, CSPA, চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্ট অথবা এজ ক্যালকুলেশন। বাই দ্য ওয়ে, এটি আরেকটা অ্যানাদার ইম্পর্টেন্ট ব্রেকিং নিউজ আপডেট বলতে পারেন অন চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন আপডেটের ক্ষেত্রে। অ্যান্ড বাই দ্য ওয়ে, এটি আমার চোখে আসেনি, এটি আমাকে পাঠিয়েছেন গিয়াসউদ্দিন, উনি আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখে থাকেন, মেসেঞ্জারে পাঠিয়েছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও পেয়েছি দুটা তিনটের দিকে, এবং তখনই আমি নিয়ে এইটি বের করে পড়লাম। যদি আমরা অন স্ক্রিনে দেখি এটি, ওকে, দিস ইজ দ্য পলিসি আপডেট ফ্রম USCIS অফিসিয়াল ওয়েবসাইট। এই লিঙ্কটি আমি আপনাদের জন্য দিয়ে দিয়েছি। ওকে, নাও এটি পাওয়ার পর আমাকে বেশ পড়তে হচ্ছে এবং বেশ খুঁটিয়ে দেখতে হচ্ছে যে আসলে, কারণ জিনিসটা খুব কনফিউজিং। নাও সো এই অংশটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, বেশি লম্বা নয়, তাহলে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন। স্পেশালি যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন বা আপনার প্রিয়জন কেউ অ্যাপ্লাই করে থাকেন এবং তার ছেলে মেয়ে আছে যাদের 21 বছরের উপরে হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এটি খুবই ইম্পর্টেন্ট। নাও একটু ব্যাকগ্রাউন্ড দরকার। অন ভ্যালেন্টাইন্স ডে February 14, 2023, 2023 সালের ভ্যালেন্টাইন্স ডে February 14-এ US Citizenship and Immigration Service or USCIS তারা ঘোষণা করেছিল মেজর চেঞ্জ, যার মাধ্যমে তারা বলেছিলেন যে যখন একটি ভিসা অ্যাভেলেবল হবে, অর পারপাস অফ দ্য ক্যালকুলেশন, অথবা কিভাবে আপনি ক্যালকুলেশন করবেন একটি বাচ্চার বয়স, a child's age under the Child Status Protection Act. Now, under this change, ওই সময়ের ওই পলিসি চেঞ্জে অনেক বাচ্চারাই কিন্তু এলিজিবল হয়েছিলেন, গ্রহণযোগ্য হয়ে গেছিলেন CSPA এজ আউট প্রোটেকশনের অ্যাজ এ কম্পিটিশন ফর দ্য চাইল্ডস এজ, যেভাবে তারা গণনা করতেন। অ্যান্ড তখন এজ কুড বি পারফর্মড, এই যেটি আছে এটি যে ইয়ার্স আর্লিয়ার দেন আন্ডার কারেন্ট প্র্যাকটিসেস, এখনকার যে প্র্যাকটিস আছে তার চেয়ে আগে অন্যরকম ছিল। নাও এই যে পরিবর্তনটি আসলো, এই পলিসিতে এফেক্টিভ ইমিডিয়েটলি, এবং এটি অ্যাপ্লাই করা হবে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশন adjudicated by USCIS on or after February 14, 2023 সালের পরে যারা আছেন, যারা অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে ওই তারিখ অথবা ওই তারিখের পরবর্তী সময়ে। অ্যাগেন এই যে নতুন রুলটি February 14 তারিখ 2023 সাল থেকে যারা অ্যাপ্লাই করেছেন অথবা ওই ডেট থেকে শুরু করে এখন পর্যন্ত অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। A little bit of background খুব দরকার এখানে। Previously, ইতিপূর্বে, both the Department of Homeland Security and the USCIS, দুঃখিত, তারা একটি ফাইনাল অ্যাকশন ডেট ব্যবহার করতেন অন মান্থলি ভিসা বুলেটিনে। সেটি আপনারা অনেকে জানেন যারা এই ব্যাপারে খোঁজ নিয়ে থাকেন। অ্যাজ দ্য ডেট ফর ডিটারমিনিং, এইটাই তারা ডিটারমিন করতেন যে কখন ভিসা অ্যাভেলেবল হয়েছে ফর দ্য পারপাস অফ ক্যালকুলেশন চাইল্ডস এজ, বাচ্চার বয়স ক্যালকুলেশনের ক্ষেত্রে। হলো কি, ইন অক্টোবর 2015 সালে DOS শুরু করলো, পাবলিশিং করলো দুটি চার্ট তারা পাবলিশ করা শুরু করলো ইন দ্য মান্থলি বুলেটিন ভিসাতে। তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল একটি হচ্ছে, ওয়ান অফ দ্যাম ওয়াজ আ ডেট ফর ফাইলিং চার্ট, যেই ডেট আপনি ফাইলিং করেছেন তার চার্টটি, যার মাধ্যমে তারা নোটিফাই করতেন যিনি অ্যাপ্লিকেশন করেছেন, বেনিফিশিয়ারি যিনি যার জন্য অ্যাপ্লাই করেছেন তাদেরকে, যখন এইটি অ্যাসেম্বল করা হতো এবং সাবমিট রিকোয়ার্ড ডকুমেন্টস, আপনারা যখন রিকোয়ার্ড ডকুমেন্ট সাবমিট করতেন কোথায়, NVC-তে অর ন্যাশনাল ভিসা সেন্টার। অ্যান্ড সেকেন্ড হচ্ছে ফাইনাল অ্যাকশন ডেট চার্ট, এই দুটি জিনিস তারা পাবলিশ করেছিলেন, উইচ ইনফর্ম, যেটির মাধ্যমে তারা ইনফর্ম করতেন কখন একটি ভিসা অথরাইজ করা হবে ফর ইস্যু করা হবে। ওকে, to have a visa issued, by the way, basically. Okay, now
2015 সালের পর থেকে প্রতি মাসে USCIS designated one of these chart or one of the two charts, এই চার্টটি অথবা ওই চার্টটি তারা ব্যবহার করতেন, the dates for filing or the final action dates for application to use determining কিভাবে আপনি নির্ধারণ করবেন when they may file, আপনি কখন adjustment of status এর অ্যাপ্লিকেশনটি করতে পারবেন in the US. Now in all those cases, সমস্ত কেসের ক্ষেত্রে the dates for filing chart, আপনার ডেটটা ফাইলিং চার্ট ওয়াজ আর্লিয়ার or sooner than the final action date. Final action date থেকে যেহেতু আপনি অ্যাপ্লাই করেছেন আগে, ফাইনাল অ্যাকশন ডেটের অবশ্যই আগে হতো, ওইটাকে তারা বিবেচনা নিত। দ্যাট ওয়াজ অ্যালাউড ফর মোর পিপল, যার কারণে অনেকেই কিন্তু পার পেয়ে গেছিলেন ওই সময়, এজ আউট হননি ফর অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, এবং তার মাধ্যমে তারা ওয়ার্ক অথরাইজেশনও পেয়ে যেতেন যখন তারা অপেক্ষা করছিলেন দ্য প্রায়োরিটি ডেটের অন দ্য ফাইনাল অ্যাকশন ডেটস টু স্টার্ট বিকাম কারেন্ট। ওকে, আমি জানি কমপ্লিকেটেড, বাট এটি বলতেই হচ্ছে কারণ এটি বোঝানোর ব্যাপার আছে। হাউএভার USCIS এখন কনসিডার করছে ভিসা অ্যাভেলেবল ফর CSPA ক্যালকুলেশন বেসড অন ফাইনাল অ্যাকশন ডেট। তারা অ্যাকশন বলছেন ফাইনাল অ্যাকশন ডেটের উপরে তারা এখন ক্যালকুলেশন করবেন। নাও ইন চেঞ্জিং দিস পলিসি, COIS পয়েন্টেড আউট, তারা বলছেন যে পটেনশিয়ালি CSPA এলিজিবল চাইল্ড could go ahead, তারা কি করতে পারবেন, তারা সামনে বেড়ে যেতে পারবেন এবং ফাইল অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, অর্থাৎ তাদের ফাইনাল অ্যাকশন নোটিশের সময় তারা ফাইনাল অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের ফাইল করতে পারবেন এবং পে দ্য ফাইলিং ফিজ বেসড অন দ্য ডেটস ফর ফাইলিং চার্ট, ফাইলিং চার্টের উপরে বেস করে, উইদাউট নোয়িং, আপনি যদি না জেনে থাকেন, ইউ উড বি ইভেনচুয়ালি বি ডিসকোয়ালিফাইড হয়ে যেতে পারেন, এজ আউট হয়ে যেতে পারেন বেসড অন দ্য ফাইনাল অ্যাকশন ডেটস। সো এই ইস্যুটি সমাধান করার জন্য USCIS আপডেট করেছেন এবং তাদের পলিসি চেঞ্জ করেছেন। সো আমি যেটিকে মনে করছি, হোয়াট আই কনসিডার ইজ ফর বেটার, ভালোর জন্য হয়েছে যেটি হয়েছে। নাও তারা কনসিডার করছেন, সব ভুলে যান যেটি আগে বলেছিলাম, দোজ আর ইনফরমেশনাল। নাও কনসিডার এ ভিসা অ্যাভেলেবল, আমরা যদি পরবর্তী অনস্ক্রিন দেখি, আপনি ওকে, আপনারা যেটা অনস্ক্রিনে দেখছেন, আপনারা কনসিডার করে নিতে পারেন ভিসা যখন অ্যাভেলেবল থাকবে, ইন অর্ডার টু ক্যালকুলেট, আপনাকে ক্যালকুলেট কীভাবে করবেন আপনি ক্যালকুলেশন, আপনার বাচ্চার CSPA এজ অর CSPA এজ। অ্যাট দ্য সেম টাইম USCIS কনসিডার করছেন যে ভিসা অ্যাভেলেবল ফর অ্যাকসেপ্টিং অ্যান্ড প্রসেসিং অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশন। দিস উইল বি বেসড অন ওয়েদার, কিসের উপরে বেস করবেন, যে CIS এখন রিলাই করবে অন দ্য ডেট ফর ফাইলিং, আপনি যে ডেটে ফাইল করেছেন, or the final action date chart, using this date for filing chart. Now এটি আসলে খুব বেনিফিশিয়ারি হবেন যারা এজ আউট হয়ে যাচ্ছিলেন বিভিন্ন কারণে। আমি মনে করি দিস ইজ এ ভেরি গুড থিং। নাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওয়াইল USCIS এইটি পলিসি, একটি জিনিস মনে রাখা দরকার, এখন তারা কিন্তু এটি শুরু করেছেন কিন্তু এখনো অ্যাডাপশন করছেন, অর্থাৎ এটি আস্তে আস্তে তারা নিচ্ছেন হাতে। নাও এই নিউ পলিসি, এটি কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করে, on the days of filing ডেটের উপর। ডিপার্টমেন্ট অফ স্টেট এখন বিভিন্ন দেশের এম্বাসিতে এখনো কিন্তু ফাইনাল অ্যাকশন ডেটের উপর ক্যালকুলেশন করে যাচ্ছেন ফর চাইল্ড CSPA এজ অ্যাজ অফ নাও। আমরা যখন রেকর্ড করছি এই প্রোগ্রামটি আজকে শুক্রবারে, ইফ দে আর বিং প্রসেস ওভারসিজ, যদি আপনার প্রসেসটি ওভারসিজ হয়ে থাকে, দ্যাটস ওয়াই আপনার বাচ্চার বয়স, ইয়োর চাইল্ডস অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, যেটি যদি ইতিপূর্বে ডিনাইড হয়ে থাকে বিকজ তারা এজ আউট হয়ে গেছিলেন, বাট আপনি মনে করছেন যে এখন যে নতুন যে নির্ধারণ করা হয়েছে তার বেনিফিটটি আপনি পাবেন এবং পাওয়ার কথা আন্ডার নিউ পলিসি, দেন ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন যদি থাকে আপনার এই ব্যাপারটিতে, কারণ জিনিসটা কমপ্লেক্স, যে আপনার বাচ্চা কি পটেনশিয়ালি এলিজিবল কিনা আন্ডার এই নতুন স্ট্যাটাসে, এবং অনেকেই কিন্তু এলিজিবল হয়ে যাবেন এই নতুন স্ট্যাটাসের আন্ডারে। কাজেই আপনাকে কি করতে হবে, ভালো একজন অ্যাটর্নির দেখা করতে হবে খুব দ্রুত। মোহাম্মদ সাকিব প্রশ্ন করেছেন, আমি সরি, এটি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নিউজ আছে। আরেকটি বড় ব্যাপার হচ্ছে নিউ ফেডারেল ল অগাস্টের 1 তারিখে 2025 সাল, অর্থাৎ 5-6 দিন আগে নেওয়া হয়েছে। এটি এখন ফুললি এনফোর্স, আপনাকে মনে রাখতে হবে, দিস ইজ আ ব্রেকিং নিউজ। এটির ইম্প্যাক্ট পড়তে যাচ্ছে গ্রিন কার্ড রিনিউয়াল, ফি ওয়েভার, বায়োমেট্রিক্স, পাবলিক চার্জ ডিসিশন, ইয়েস আপনারা ঠিকই শুনছেন, পাবলিক চার্জ, এবং ক্রস এজেন্সি ডাটা শেয়ারিং, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই শুনতে পারবেন। তো এখন USCIS বলছেন তারা এখন একই সাথে USCIS, IRS, DMB, সোশ্যাল সিকিউরিটি অফিস এবং ডিপার্টমেন্ট অফ লেবার একসাথে একযোগে কাজ করছেন। দে আর অল ইন্টার রিলেটেড। কাজেই
কোথাও যদি এখানে ইনফরমেশনের ভোগীচোগী হয় অথবা কোনো উল্টাপাল্টা হয়, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। এখানে কোনো যদি অসঙ্গতি ধরা পড়ে তারা কিন্তু জানবেন এবং তারা ফ্ল্যাগ করবেন। নাও গ্রিন কার্ড আপনারা যারা অ্যাপ্লাই করেছেন, ওকে, আপনাদের যারা প্রসেসে আছেন, আপনাদের কিন্তু এখন নতুনভাবে স্ক্রিন করা হবে। পাবলিক চার্জ ফেরত এসেছে, ইভেন টেম্পোরারি ইউজ অফ মেডিকেড, ফুড স্ট্যাম্প, হাউজিং অ্যাসিস্ট্যান্ট, যেটিকে আপনার বিরুদ্ধে এখন গণনা করা হবে, উইল কাউন্ট এগেনস্ট ইউ ডিউরিং ইউর ইমিগ্রেশন রিভিউ। ওকে, আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, আপনি কতখানি সলিড ফাইন্যান্সিয়ালি অর্থনৈতিকভাবে, এইটিকেও এখন নেওয়া হচ্ছে। অ্যান্ড আপনি মাস্ট প্রুভ করবেন আপনার ওয়ার্ক হিস্ট্রি, আপনার ইনকাম ভেরিফিকেশন, আপনার ল্যাক অফ রিসেন্ট পাবলিক বেনিফিট, আপনি যে পাবলিক বেনিফিট ইউজ করেননি, আপনি শুধু স্পন্সর দিয়ে দিয়েছেন, আরেকজনকে বলেছেন ভাই তুমি সাপোর্ট দেখাও, নো মোর। ওকে, যিনি করেছেন যদি যেই হয়ে থাকে, তার 3 বছরের কাজের হিস্ট্রি, তার ফাইন্যান্সিয়াল রিপোর্ট, তার ব্যাংক রিপোর্ট এবং তার ওয়ার্ক রিপোর্ট ইনক্লুডিং বায়োমেট্রিক্স, এটিও দিতে হবে তাকে। ওকে, নাও গ্রিন কার্ড রিনিউয়াল এখন থেকে ফুল স্ক্রিন, যিনি গ্রিন কার্ডের জন্য রিনিউ করবেন, কমপ্লিট ব্যাকগ্রাউন্ড চেক হবে তার, ইনক্লুডিং ক্লোজ কেসেস, যেটি আগে যদি আপনার কোনো রকম ছোটোখাটো কেসও থাকে সেগুলোকে তোলা, ইভেন ক্লোজ কেসেস। ওকে, আরও বিস্তারিত পরে জানাবো। ফি ওয়েভার, যদি আপনি কোনো আগে অ্যাপ্লাই করতেন, আপনার অর্থ নেই, পয়সা নেই, আপনি ফি দিতে পারবেন না, এটি কমপ্লিটলি ইম্পসিবল করে দিয়েছেন। ডিনাই করছেন না তারা, অলমোস্ট ইম্পসিবল করে দিয়েছেন, এমনভাবে প্রসেসটি করেছেন। শুধু তাই নয়, যদি ওয়েভার আপনার রিজেক্টেড হয়ে যায়, আপনি ওয়েভার সাবমিট করেছেন যে আপনি ফি দিতে পারবেন না, যদি আপনার ওয়েভার রিজেক্টেড হয়ে যায়, আপনার কেসও রিজেক্টেড হয়ে যাবে এবং রিজেক্টেড কেস আপনার কাছে রিটার্ন করে পাঠাবে। গ্রিন কার্ড হোল্ডার, স্পন্সর, ইভেন ইউএস সিটিজেন যারা ফাইল করছেন আত্মীয় স্বজনদের জন্য, তাদেরকে জিজ্ঞাসা করা হবে এবং ডাকা হবে তাদের বায়োমেট্রিক্স ডাটা নেওয়ার জন্য। অ্যাফিডেভিট অফ সাপোর্ট যেটি আছে তারা সাবমিট করবেন, এটিকে খুঁটিয়ে দেখা হবে এবং সেই অ্যাফিডেভিট সাপোর্টের সাথে ব্যাংক স্টেটমেন্ট, আইআরএস ডাটা এবং তার মান্থলি ইনকাম, এটা ম্যাচ হতে হবে। দিজ আর অল নিউ, এটির অনেক ব্যাখ্যা প্রয়োজন আছে। এটিকে তারা বলছেন সিকিউর আমেরিকা অ্যাক্ট HR 1। এই ছিল এখনকার মতো আপডেট, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcableBD.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।